শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপি যে দাবি তুলেছে সেটি তাদের রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেছেন এবং আশ্বস্ত করেছেন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি। জানান, উপদেষ্টা পরিষদে পরিবর্তন আসবে এমন কোনো খবর আপাতত নেই। দেশে এখন তেমন পরিস্থিতিও তৈরি হয়নি। পরবর্তীতে প্রয়োজন হলে তখন উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা হতে পারে বলে জানান আসিফ নজরুল। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোন রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। নির্বাচনে কারা অংশগ্রহণ করবে আর কারা করবে না তার রাজনৈতিক সিদ্ধান্ত, এমনটি বলেছেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর পানি ভবনে জলবায়ু উন্নয়ন পার্টনারশিপ কার্যকরের লক্ষ্যে কর্মশালার উদ্বোধন শেষে রিজওয়ানা বলেছেন, জুলাই অভ্যুত্থানে মুক্তিযুদ্ধকে অবজ্ঞার কোনো সুযোগ নেই। 18 কোটি মানুষের কেউ মুক্তিযুদ্ধকে অবমাননা করবে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আরও জানান, একটি রাজনৈতিক দল মুক্তিযুদ্ধকে পুঁজি করে রাজনীতি করছিল, তবে মানুষ এখন অনেক সচেতন। জুলাই অভ্যুত্থানের সাথে মুক্তিযুদ্ধকে জড়িয়ে গুজব তুলে বিভ্রান্তি তৈরির সুযোগ নেই বলেও মন্তব্য তার। সরকারের পক্ষ থেকে আমরা বলেছি কোন দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিবে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে গণঅভ্যুত্থান ও ছাত্র জনতার ত্যাগের প্রতি বেইমানি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে। ডিআরইউতে আরেক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কিংস পার্টি করার চিন্তা না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বহুদলীয় গণতন্ত্র শীর্ষক আলোচনার আয়োজন করে এনপিপি। সরকারে থেকে উপদেষ্টা হয়ে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে এদেশে দল করুক, এটা বাংলার মানুষ কখনো ভালো চোখে দেখবে না। যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহ তৈরি হবে। বিএনপি কৃতিত্ব নিতে চায় না উল্লেখ করে তিনি বলেন, পতিত সরকারের মতো চিন্তা করলে জনগণ আবারও রাস্তায় নামবে। যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। বিএনপির আগে কেউ সংস্কার প্রস্তাব দেয়নি দাবি করে আমির খসরু বলেন, নিরপেক্ষ সরকারের জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে ছাত্র জনতা। সেখানে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নেই। যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক, যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা জরুরি। তাদের কিংস পার্টি করার চিন্তা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়, বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম, পরশ্রীকাতরতা থেকে উদ্ভূত ক্রিটিসিজম শুনতে পাই, তখন মনটা কষ্ট লাগে। যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। গণতন্ত্রের জন্য বিএনপির লড়াইকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে মেজর হাফিজ চলতি বছরের মধ্যেই নির্বাচনের দাবি জানান। ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিংকে ভাবছে সরকার। সাম্প্রতিক সফরে বাংলাদেশিদের জন্য চীনা ভিসা সহজ করার আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, চীনা ঋণ পরিশোধের সময়সীমা 30 বছর করার অনুরোধে
ইতিবাচক সাড়া মিলেছে। আর সেই সাথে ব্রহ্মপুত্রে জলবিদ্যুৎ বাঁধ থেকে পানি না সরানোর আশ্বাসও দিয়েছে চীন। তবে এই সফরে প্রধান উপদেষ্টার বেইজিং সফর নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ডক্টর তৌহিদ হোসেন। 4 দিনের চীন সফর শেষে ফিরে গণমাধ্যমের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেইজিং পৌঁছানোর আগেই কুনমিংয়ে যাত্রা বিরতিতে স্থানীয় কর্তৃপক্ষের সাথে বাংলাদেশিদের চিকিৎসা নিয়ে কথা হয়েছে তার। চিকিৎসার জন্য বিকল্প জায়গা হিসেবে কুনমিং হতে পারে। আমরা জানি যে ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে। প্রশ্ন ছিল, ভারতের বিকল্প চীন হলে নিজেদের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে কতটা সচেষ্ট অন্তর্বর্তী সরকার? একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাঞ্চলে। বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে ঋণের সুদের হার কমানো ও পরিশোধের সময়সীমা 30 বছর করার দাবি তুলেছে বাংলাদেশ। সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারদের। চীনের ঋণের সুদ হার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি, কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুদ হার। অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনর এজেন্সি যেগুলি আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুদ হারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে। তিব্বতে ব্রহ্মপুত্রের উপর বাঁধ দেয়া নিয়ে বাংলাদেশের ভাবনার কথা জানানো হয়েছে চীনকে। মিলেছে বাংলাদেশ অংশে প্রভাব না পড়ার আশ্বাস। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। ডক্টর ইউনূস শিগগিরই বেইজিং সফর যাচ্ছেন এমন খবরের প্রেক্ষিতে তাড়াহুড়া না করার কথা বলেন উপদেষ্টা। আমি একেবারে সত্যি কথাটা আপনাদেরকে বলি, এটা নিয়ে কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি, কারণ আমরা এটা নিয়ে কোনো তাড়াহুড়া করছি না। রোববার যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন সহায়তা 3 মাস বন্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়াও জানান তৌহিদ হোসেন। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এইভাবেই তো বলছে যে তারপরে দেখবে যে কোনখানে দিতে হয়। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। আপাতত দিল্লি না গেলেও অন্য কোনো ফোরামে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের সম্ভাবনার কথা জানান উপদেষ্টা। আমি ওমান যাচ্ছি একটা কাজে, সেখানে দেখা হওয়ার সম্ভাবনা আছে, কারণ উনিও যাবেন সেখানে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সরকারি অবশ্যই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশে আপত্তি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AAMM নাসির উদ্দিন। বলেছেন, এসব সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে। ইসিকে সংসদীয় কমিটির কাছে দায়বদ্ধ করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। সিইসি জানিয়েছেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত যে দলগুলোর নিবন্ধন থাকবে তাদের নিয়েই নির্বাচন করবে ইসি, আর দল নিষিদ্ধের দায়িত্ব কমিশনের নয়। প্রায় 4 মাসের কর্মযজ্ঞে 150টি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এর মধ্যে নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, ভোটার তালিকা প্রণয়ন ও সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন উল্লেখযোগ্য। এসব প্রস্তাবনার বিরোধিতা করেছেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার। রোববার ইসি সচিবালয়ের মিডিয়া সেন্টারে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে অংশ নেন সিইসি। বলেন, কমিশন নিজেই স্বাধীন। আইন সংশোধন বা নতুন আইন করতে গেলে নির্বাচনের প্রস্তুতিতে অনিশ্চয়তা তৈরি হবে। সংস্কার কমিশনের সুপারিশ স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিপন্থী। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। সুতরাং এদের সুপারিশ গ্রহণযোগ্য না। তখন আমরা থাকবো না, বিচার করার জন্য যথেষ্ট আইন আছে। এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমার স্বাধীনতা যদি না থাকে, কম্প্রোমাইজড হয়, it may be anything other than the fair election. সিসি বলেন, সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে তা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। স্থানীয় সরকার নির্বাচন ইসির নয়, বরং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। মন্তব্য করে তিনি বলেন, স্থানীয় নির্বাচন আয়োজনে 1 বছরের মতো সময় লাগবে। এসব ভোটের আয়োজন করতে হলে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে জাতীয় নির্বাচন করা চ্যালেঞ্জিং হবে। আগের যে ইসি, তাদের পজিশন আমি নাই,
সুতরাং 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই সিদ্ধান্ত নির্ভর করবে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপর। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। ইসির জন্য যে রুলস অফ দি গেম কি হবে এটা তো নট ইয়েট ফিক্সড বিকজ অফ দি রিফর্মস কমিশন রিকমেন্ডেশনস। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কানাডার নাগরিকত্বের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পেতে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছিল বলেও সংস্থাটি জানিয়েছে। দুপুরে এক বিবৃতিতে দুদক জানায়, যৌক্তিক কারণ ছাড়াই সাইমা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরসঙ্গী করা হতো। এছাড়া সূচনা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও অর্থ আত্মসাৎ করেছেন পুতুল। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্প দেখিয়ে রাষ্ট্রের বিপুল অর্থ লুফে নিয়ে নিজে লাভবান হওয়ার প্রাথমিক তথ্য প্রমাণও পাওয়া গেছে। এর মধ্যে পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে 10 কাঠা প্লট আয়ত্ত করেন পুতুল। সে কারণে তার ও অন্যান্যদের বিরুদ্ধে এরই মধ্যে একটি দুর্নীতির মামলা দায়ের করেছে কমিশন। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিনকে মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোর মামলার বিচার কাজ শুরু হয়েছে। আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই মামলার চার্জ গঠন করেছেন। সেই সাথে হাজির না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন তিনি। এ বিষয়ে পরিমণির আইনজীবী কিছু না বললেও তিনি অসুস্থ বলে জানা গেছে। নায়িকা পরিমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিনের করা মামলায় গত বছরের 18 মার্চ তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল পিবিআই, যাতে পরির সাথে অভিযুক্ত করা হয় জিমিকে। সমন জারির পর গত 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন পরিমণি। এর প্রায় 7 মাস পর রোববার ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠন হলো মামলাটি। আনুষ্ঠানিক মামলা শুরু হওয়ার দিনে হাজির না থাকায় পরি ও জিমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি ক্যামেরায় কোনো কথা বলেননি, তবে তিনি দাবি করেছেন পরি অসুস্থ, তাই অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চেয়েছিলেন তিনি, কিন্তু আদালত তা মঞ্জুর করেননি। অন্যদিকে বাদীর আইনজীবী ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। যদি আমরা সেগুলো সাক্ষী প্রমাণ দিয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে ওনার সর্বোচ্চ 3 বছরের সাজা হতে পারে। আর সেক্ষেত্রে যদি আদালত ডিসক্রিপশনে কিছু কমিয়ে দিতে পারে, চাইলে কমিয়ে দিতে পারে সেটা। 2021 সালের 8 জুন রাতে বিরুলিয়ার বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে পরিমণির করা মামলায় গ্রেফতার হন ব্যবসায়ী নাসির উদ্দিন। জামিনে থাকা অবস্থায় 2022 সালের 6 জুলাই পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেন তিনি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। সকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশে চলমান রাজনীতি, সংবিধান সংস্কার সহ বিভিন্ন সংস্কার কর্মকাণ্ড, নির্বাচন, দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়েই আলোচনা করেন তারা। এ সময় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইইউর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন অ্যাম্বাসেডর। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ইউরোপীয় জোটের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম, সেটি আরো মজবুত করার তাগিদ দেন। জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের প্রতিনিধিরা। এর আগে স্মারকলিপি দিতে প্রেস ক্লাব থেকে রওনা হয়ে শাহবাগে তারা পুলিশের বাধার মুখে পড়েন এবং জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেন আন্দোলনকারীদের। পরে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে হুঁশিয়ারি জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। শাহবাগ মোড়ে এসেই পুলিশের বাধার মুখে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের পদযাত্রা। জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের।
আহত হন বেশ কয়েকজন, যাদের গন্তব্য ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে। চাকরি জাতীয়করণের দাবিতে ৮ম দিনের আন্দোলনে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি। পরে জড়ো হয়ে চারুকলা অনুষদের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষকরা। সেখান থেকেই ১৭ সদস্যের প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিতে যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। আন্দোলনকারীরা তখন পুলিশি বাধায় ক্ষোভ প্রকাশ করেন। আমরা শিক্ষক শুধু আমাদের দাবিগুলো আদায় করার জন্য এখানে আসছিলাম, পুলিশ বিনা কারণে একদম বিনা কোনো কারণ ছাড়া আমাদের উপর লাঠিচার্জ করছে। আমরা এই রাষ্ট্রপ্রধানের শরণাপন্ন হওয়া, তার কাছে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করার জন্য রওনা দেওয়া, এটা কি আমরা রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করেছিলাম? আমরা কোনো অপরাধ করি নাই। আমরা 15 বছর ধরে পড়াশোনা করে নিজের টাকা খরচ করে দাবি করতে আইছে আমাদের। শুধুমাত্র আমাদের ন্যায্য অধিকার জাতীয়করণ চেয়েছিলাম, কেন আমার ভাইকে মারা হয়েছে? যদিও পুলিশ বলছে শিক্ষকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভাঙতে চাইলে জলকামান ব্যবহার করা হয়। কোনো রকম ঝামেলা করা যাবে না, এটা তারা কমিটমেন্ট করেছিল, কিন্তু আপনারা নিজেরা দেখলেন যে তারা এসে কীভাবে আমাদের ধাক্কা দিয়ে ব্যারিকেডটা ভেঙে প্রায় 100 জন ওই পাশে চলে গেছিল। তো এই স্বাভাবিক কারণে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তাদের উপর পানি ছিটিয়ে মোটামুটি ডিসপার্স করার একটা ব্যবস্থা করেছিলাম। শিক্ষকদের দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা, স্বীকৃতি, বেতন ভাতা ও নীতিমালা 2025 অনুমোদনের দাবিও জানান আন্দোলনকারীরা। 40 বছর ধরে বিনা বেতনে চাকরিরত আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী ভাইয়েরা, আমরা আমাদের চাকরি জাতীয়করণ চাই। এই বৈষম্যের জন্য অবসান ঘটান এবং তিনি যেন আমাদের জাতীয়করণ ঘোষণা করেন। আমরা আমাদের সার্ভিস দিয়ে আমরা দেখে দিতে চাই আমরা প্রাইমারি থেকে কম নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন ইবতেদায়ী শিক্ষকরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 24টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সকাল থেকে আগারগাঁয়ে ইউজিসি ভবনের সামনে তারা বিক্ষোভ করেন। বলেন, টানা কয়েক বছর ধরে হয়ে আসা গুচ্ছ পদ্ধতির পরীক্ষায় শিক্ষার্থীদের ভোগান্তি কমে এসেছিল। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে যাওয়ায় নতুন সংকটের তৈরি হয়েছে। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা পরীক্ষায় অংশ নিতে প্রচুর অর্থ ব্যয় হয়, যা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র শিক্ষার নামে বাণিজ্য করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই পদ্ধতি থেকে বের হয়ে যাচ্ছে বলেও তারা অভিযোগ করেন। বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা যথেষ্ট থাকলেও কাজে উদ্যম কম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং জরুরি সেবার উদ্বোধন করে তিনি বলেছেন, অভ্যুত্থানের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়াদের ধরতে বিশেষ অভিযান চলছে। পাশাপাশি মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের উপরেও সরকার নজর রাখছে। রাজধানী সহ সারা দেশে হঠাৎ করেই বেড়েছে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ সন্ত্রাসী হামলার ঘটনা। দিনে রাতে প্রকাশ্যে এসব ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। প্রতিপক্ষের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া ছাড়াও খুন খারাপের ঘটনা ভাবিয়ে তুলেছে খোদ আইন শৃঙ্খলা বাহিনীকেও। কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টাও স্বীকার করলেন উদ্বেগের কথা। আপনার সাথে আমি অস্বীকার করব না, ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরেও করতেছে। এটা সত্যি কথা। পুলিশের স্বল্পতা নাই, হয়তো কাজের আগের মতো উদ্যমটা নাই বলতে পারেন, স্বল্পতা নাই। তাদের যে কাজের উদ্যমটা যেন বাড়ানো যায়, এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এ সময় তিনি জানান, 5 আগস্টের পর নরসিংদী সহ বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া 700 আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। তাছাড়াও সম্প্রতি মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের উপর নজর রাখছে সরকার। 700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয়, যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। এছাড়া কয়েদি ও আসামিদের ব্যাপারে পরিবার ও স্বজনদের মাঝে সব ধরনের তথ্য আদান প্রদানের জন্য বিশেষ সেবা সার্ভিস চালু করেছে কারা কর্তৃপক্ষ, যেখানে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে মোটামুটি তারা তাদের যেটা এনটাইটেলমেন্ট ওটা পাচ্ছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। মানহানির অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার
তাপসী তাবাসসুম উর্মি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। একই সাথে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়ে আগামী 4 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহর আদালতে এই মামলাটি চার্জ শুনানির জন্য নির্ধারিত ছিল। আর এ সময় তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সাথে তার আইনজীবী চার্জ শুনানির পেছনের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করলে শুনানির পরবর্তী তারিখ ঠিক করেন। একই সাথে তাপসী তাবাসসুম উর্মির জামিন মঞ্জুর করেন। এর আগে গত 8 অক্টোবর শহীদ আবু সাইদ সহ জুলাই অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শীতলক্ষ্যা নদী প্রায় 10 একর জমি দখলমুক্ত করেছে বিআইডব্লিউটি এবং ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 300-র বেশি অবৈধ স্থাপনা। সকাল 10:30টার দিকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের শীতলক্ষ্যা পাড়ের এই উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। সংস্থাটি জানায়, দখলদাররা যত প্রভাবশালীই হোক না কেন, নদীর সীমানা পিলারের মধ্যে স্থাপনা থাকলে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল মৌজা। এই মৌজার পশ্চিম অংশে শীতলক্ষ্যা নদী। এই নদীর প্রায় 10 একর জায়গা দখল হয়েছে গত কয়েক বছরে। এতে 800 ফুট নদীর প্রশস্ততা কমে আছে মাত্র 300 ফুট। নদীর জায়গায় গড়ে তোলা হয়েছে সাদ্দাম বাজার সহ অসংখ্য স্থাপনা। শীতলক্ষ্যা নদীর এই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় প্রায় 300 অবৈধ স্থাপনা। নদী দখলমুক্ত করায় স্থানীয়রা খুশি হলেও ব্যবসায়ীরা ক্ষোভ জানান। একবারে নদীটা এই বরাবর সব নদী, এই সবগুলি নয়া বর্ষে লক্ষ্যতে একটা মারাই মাইরি হিলেছে। লক্ষণ আগে কি সব ছিল নদীর মধ্যে, কত কিছু ছিল, কিন্তু কিচ্ছুই নেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে সব, মুদি দোকানদার, কাঁচা তরকারি ব্যবসা, 1 সপ্তাহের মধ্যে বেকারির ব্যবসা, 1 সপ্তাহের মধ্যে চাইলে কিন্তু সবকিছু সরানো সম্ভব না। যত টাকা খরচা সরকার যেভাবে কইভাবে আমরা দিতে রাজি, আমরা চাই এটা একটা সঠিক সমাধান না ভাঙ্গিয়া। বিআইডব্লিউটিএ বলছে পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে নদীর জায়গা। দখলদাররা যত শক্তিশালী হোক না কেন, তাদের ছাড় দেয়া হবে না। কে রাঘব কে চুনপুটি, আমরা সেই বিষয়টি মাথায় নিচ্ছি না। কিছু বাধা এসেছিল, বাট আমরা সেই বাধাগুলোকে কথা বলে উপেক্ষা করে আমরা কিন্তু আমাদের যে সীমানা পেলার স্থাপন করা হয়েছে সেই সীমানা পেলার ধরে আগাচ্ছি। 4 দিন পর পর এই অভিযান চলবে। আজকে আমাদের যে পরিকল্পনা আছে, আমাদের লিস্টে 300 মতো বেশি স্থাপনা আছে। এই 300 স্থাপনা উচ্ছেদ করলে আমরা প্রায় 10 একরের মতো জায়গা অবমুক্ত করতে পারবো। দিনের শুরুতে উচ্ছেদ কাজ ঠিকমতো চললেও দোকান মালিকদের বাধায় দুপুরে বন্ধ হয়ে যায় অভিযান। আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নদীর মাঝখানে, আর এই জায়গাটি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল দখলদাররা, যা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। তারা বলছে এরপরে আর যদি কেউ নদীর জায়গা দখল করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঘোড়াশাল, নরসিংদী। গুলশান 2 এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকায় গুলশান 2 নম্বর চত্বর এড়িয়ে চলার প্রয়োজন নেই। মূলত গুলশান 2 নম্বর চত্বরে ঢাকার এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের একটি স্টেশন হবে, আর সেই কাজ শুরু হবে আরও অনেক পরে। আপাতত আশপাশের সড়কে ছোট ছোট ব্লক করে কাজ করছে ডিএমটিসিএল। এর প্রভাব মূল সড়কে পড়ছে না, তবে এই পথে চলাচলকারীদের আগে ভাগেই সতর্ক করতে এই বিজ্ঞপ্তি। আরও কিছুদিন বিজ্ঞপ্তিটি উপেক্ষা করা যেতে পারে বলে জানিয়েছেন নর্দার্ন রুটের প্রকল্প পরিচালক মোহাম্মদ আফতাব হোসেন খান। তবে এখন থেকেই গুলশানের 2 নম্বর চত্বর লাগোয়া অলিগলিতে যান চলাচলে কিছুটা প্রভাব পড়েছে। বিপিএল টুর্নামেন্টের শুরু থেকে আলোচনায় থাকা দুর্বার রাজশাহী এবার জন্ম দিল বড় বিতর্কের। বয়কট করায় কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই খেলতে নেমেছে রংপুর রাইডার্সের বিপক্ষে এবং বিপিএল এর ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। ম্যাচটি কভার করতে মিরপুরে আছেন সহকর্মী হাসান আল মারুফ। তিনি এই মুহূর্তে অপেক্ষাও করছেন আমাদের জন্য। একটু জানাবেন বিপিএল এর নিয়ম কি বলে, কোনো বিদেশি ছাড়া এই যে ম্যাচ খেলার সুযোগ কি আছে ফ্র্যাঞ্চাইজিদের? বৃষ্টি, বিপিএল এর
সেটি হচ্ছে প্রতিটা ম্যাচে কমপক্ষে দুজন বিদেশি ক্রিকেটারকে খেলাতেই হবে, কিন্তু আজকের জন্য আসলে নিয়মটা বদলে গেছে বা বদলে ফেলা হয়েছে। কিছুক্ষণ আগেই আমি যখন লাইভে দাঁড়িয়েছি তখনই বিসিবি থেকে একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে যে বিশেষ অনুরোধের প্রেক্ষিতে আসলে আজকের ম্যাচের জন্য নিয়মটা বদলানো হয়েছে বা তাদেরকে খেলতে দেওয়া হয়েছে। 11 জন দেশীয় ক্রিকেটার নিয়ে দুর্বার রাজশাহী খেলছে এবং যেমনটা এর আগে দর্শকরা জেনেছেন যে বিকেল 4টার দিকে টিম বাস ধরার কথা থাকলেও রাজশাহী কিন্তু 4:45 প্রায় 45 থেকে 50 মিনিট দেরিতে টিম বাসে উঠেছিল, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত বিদেশি ক্রিকেটার যারা ছিল তাদেরকে অনুরোধ করা হয়েছে। আমি যতটুকু জানি রায়ান বার্ল, হারিস তাদেরকে আসলে অনুরোধ করা হয়েছে, তারা কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়নি এবং পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কিন্তু বিসিবিকে জানানোর পর বিসিবি থেকেও একটি বাস পাঠানো হয়েছে যাতে বিদেশি ক্রিকেটাররা আসে, কিন্তু তাতেও কিন্তু তারা রাজি হয়নি। কোনো পেমেন্ট না পেলে তারা কিন্তু ম্যাচগুলো খেলবে না বলেই তারা জানিয়েছে, এমনটাই জানি। এবং গতকালকে আমরা দেখিয়েছিলাম যে রাজশাহী যখন অনুশীলন করেছে তখনও কিন্তু কোনো বিদেশি ক্রিকেটার ছিল না এবং টুর্নামেন্টের শুরু থেকে আসলে নানা বিতর্কের জন্ম দিয়েছে এবারের আসর। এবং যেমনটা চট্টগ্রাম পর্বেও আমরা দেখেছি যে রাজশাহীর মালিক আসলে পেমেন্ট না দেওয়া নিয়ে যেসব জলঘোলা করেছিল সেই ধারাবাহিকতা আসলে এখনও ঢাকা পর্বে আছে এবং জানি আসলে সমালোচনা চলছে, বিতর্ক চলছে। এই ছিল বৃষ্টি মিরপুর থেকে আমার কাছে সবশেষ আপডেট। ধন্যবাদ মারুফ, আপনি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন। র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলনকারীদের উপরে গুলির নির্দেশ সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করে আদালতে আবেদন করে প্রসিকিউশন, আর অপরাধের বিবরণ শুনে তাকে গ্রেফতারের নির্দেশ দেন বিচারপতিরা। আইনজীবীরা জানিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায় এবার সরাসরি উপস্থাপন হলো র্যাবের বিরুদ্ধে। অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে আসে র্যাবের হেলিকপ্টার প্রসঙ্গ। ওই সময় যিনি র্যাবের প্রধান ছিলেন তার ভূমিকা নিয়েও অভিযোগ করে রাষ্ট্রপক্ষ। আমাদের যে সক্ষমতা রয়েছে আমরা গ্রাউন্ডে কাজ করছি এবং আপনারা জানেন যে র্যাবের হেলিকপ্টার দিয়েও কিন্তু পেট্রোল করা হচ্ছে। রোববার ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতেই র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে প্রসিকিউশন। আদালতের কাছে আইনজীবীরা বলেন জুলাই আগস্টে আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন তৎকালীন র্যাব প্রধান হারুন। এ সময় ট্রাইব্যুনালের বিচারপতিরা জানতে চান হারুন কোথায়। চিফ প্রসিকিউটর জানান তাকে গ্রেফতারের চেষ্টা করছে তদন্ত সংস্থা। র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পাওয়ার দাবি করে প্রসিকিউশন। এই যে র্যাব বাহিনী আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপরে যে গুলি বর্ষণ করেছেন, তাদের উপরে আপনারা দেখেছেন নানান ধরনের অপরাধ তারা করেছেন। কাউকে আটক করেছেন, কাউকে টর্চার করেছেন, কারো উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন এবং এটার ব্যাপারে মূল কাজটাই করেছেন র্যাবের যিনি ডিজি ছিলেন তিনি। মানবতা বিরোধী অপরাধ মামলায় এখন পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এর মধ্যে অর্ধেকেরও কম আসামি গ্রেফতার হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে শুরুর দিকে দুর্বলতা থাকলেও এখন গ্রেফতারে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ফোর্স, যাদের অধিকাংশই পালিয়ে গিয়েছিল, কারণ মোটা দাগে তারা অপরাধের সাথে বেশিরভাগ সম্পৃক্ত ছিল। সেই কারণে ভেঙে পড়া পুলিশ প্রশাসনকে একটা ব্যবহার উপযোগী পর্যায়ে নিয়ে আসার কারণেই হয়তোবা প্রথম দিকের এই অ্যারেস্ট ওয়ারেন্টগুলো কার্যকর করা যায়নি। তো আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেবল পজিশনে চলে এসেছেন, নিশ্চয়ই তারা বাকি ওয়ারেন্টগুলো কার্যকর করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। এদিন 5 আগস্ট আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় 2 পুলিশ সদস্য এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের অনিয়ম নিয়ে যমুনা টেলিভিশনের প্রতিবেদন প্রচারের পর অভিযানে নেমেছে জেলা প্রশাসন। দুপুরে সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানফির হোসেন এই অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট টিম দেখে পালিয়ে যায় হকার সহ অনিয়মকারীরা। এই সময় পর্যটকের সাথে প্রতারণার দায়ে বেশ কিছু টিউব নষ্ট করে প্রশাসন এবং পর্যটকরা জানায় সৈকতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা উচিত। একই সাথে শৃঙ্খলা নিশ্চিত আর পর্যটক হয়রানি বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদও তারা জানিয়েছেন। গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক উদ্ধার ও অবৈধ ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ সকাল থেকে উপজেলার শালিনা বক্সা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা জানান, উপজেলার একটি প্রক্রিয়াধীন রাস্তার উপরে ঘর নির্মাণ করে কিছু প্রভাবশালী, এতে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের প্রতিবন্ধকতা তৈরি হয়। এ বিষয়ে স্থানীয়রা উপজেলা প্রশাসনের কাছে কয়েকবার লিখিত অভিযোগ দেয়। এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পায়। বরিশাল সিটি কর্পোরেশনের ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাঁটাই করার প্রতিবাদ সহ ৩ দফা দাবিতে নগর ভবনে ঘেরাও করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। দুপুরে বরিশাল সিটি কর্পোরেশন, শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে নগর ভবনের সামনে শ্রমিকরা মানববন্ধন করে। দাবি আদায়ের লক্ষ্যে নগর ভবন ঘেরাও করে তারা বিক্ষোভ শুরু করে এবং সিটি কর্পোরেশনের 2টি গেটে তালাও ঝুলিয়ে দেয়। শ্রমিকরা জানান, কোনো কারণ দর্শানো কিংবা লিখিত নোটিশ না দিয়ে মৌখিক নির্দেশে গত ১ জানুয়ারি ১৬০ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বরিশালের 2টি জলাশয় থেকে মানবদেহের একাধিক খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের পশ্চিম ইছাকাঠি এলাকায় এই ঘটনা। পুলিশ জানায়, হাতেম মিরার দিঘি নামক একটি জলাশয়ে মানবদেহের খণ্ডিত পায়ের অংশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই দিঘি সহ পাশের অন্য একটি পুকুরে অভিযান চালায় পুলিশ। এ সময় হাত, পা সহ শরীরের 5টি অংশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো পুরুষ বা নারীকে অন্য স্থানে হত্যার পর দেহ টুকরো টুকরো করে খণ্ডিত বিভিন্ন অংশ পুকুরে ফেলেছে দুর্বৃত্তরা। আর এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।